আষাঢ়ের এক গভীর রাত, ঘড়িতে তখন 2:47। নয়াদিল্লির লৌহ ভবনের নিচতলায় আলো জ্বলছে এখনও, চারপাশ নিস্তব্ধ, অথচ ভেতরে যেন শব্দহীন এক রাজনৈতিক তোলপাড়। প্রিন্টারে ছাপা হচ্ছে এক অপ্রকাশিত মানচিত্র। সেই মানচিত্রে বাংলাদেশ নেই, আছে ইস্ট বেঙ্গল রিজিয়ন ও রোহিঙ্গা ফেডারেটেড স্টেট। পাশে মোটা হরফে লেখা স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন করিডোর স্টেবিলাইজেশন প্ল্যান ফেজ 2। হ্যাঁ, এই পরিকল্পনা বাংলাদেশের মানচিত্র বদলে দিতে চায়। শুধু মানচিত্র নয়, বদলে দিতে চায় পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। সামনে দাঁড়িয়ে একজন উচ্চপদস্থ কূটনীতিক ফোনে ফিসফিস করছেন। গৌরব আরিয়ার ধারণা এখন মন্ত্রিসভার টেবিলে। খান স্যার মিডিয়ায় প্রস্তুত করছে জনগণের মনস্তত্ত্ব। এখন শুধু মাঠে নামার ছুতো দরকার। ভারত ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত। একদিকে মেইনল্যান্ড, অন্যদিকে উত্তর পূর্বের 7টি রাজ্য, 7 সিস্টার্স। এই দুই অংশের সংযোগ রক্ষা করে মাত্র 22 কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডোর, যা ভারতের কূটনৈতিক নাম চিকেন স্নেক, এক ভয়ঙ্কর দুর্বলতা। বিশ্বের যে কোনো সামরিক কৌশলবিদ জানেন, এই করিডোর বিশ্বের সবচেয়ে কৌশলগত সংকীর্ণ অঞ্চলগুলোর একটি। সামান্য ছিন্নতাই ভারতের উত্তর পূর্ব অংশ বিচ্ছিন্ন করে দিতে পারে মূল ভূখণ্ড থেকে। তাই এই করিডোরকে বিস্তৃত করা ভারতের বহু পুরনো স্বপ্ন। কিন্তু এবার এই স্বপ্ন আর কল্পনা নয়, এটি পরিণত হচ্ছে খোলাখুলি সামরিক কৌশলে। বিজেপি ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত মেজর গৌরব আরিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের রংপুর অঞ্চল দখল করলেই শিলিগুড়ি করিডোরের বিস্তার সম্ভব। কিছু সেনা আসাম ও পশ্চিমবঙ্গ থেকে এনে মাঝখানে চাপ দিন হয়ে গেল। কিছুদিন পর ভারত জুড়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে ভারতের তরুণ প্রজন্মের ইনফ্লুয়েন্সার খান স্যার বললেন, বাংলাদেশকে ঠেকাতে হলে তার বুক কেটে ফেলো, সেখানে রোহিঙ্গাদের বসিয়ে স্বাধীন রাষ্ট্র তৈরি করো। ডিফেন্স ও ফরেন পলিসি থাকবে ভারতের হাতে, ঠিক যেমন রাশিয়া করেছে ইউক্রেনে। দুইজন দুই প্রান্তের মানুষ, কিন্তু সুর একই। বাংলাদেশের ভূখণ্ডে হস্তক্ষেপ করো, নতুন দেশ বানাও, ভারতের স্বার্থ রক্ষা করো। খান স্যারের প্রস্তাব যেন শেখ চিল্লির স্বপ্ন। দেশ বানাবে, ফরেন পলিসি কন্ট্রোল করবে, শিলিগুড়ি নিরাপদ হবে। এই চিন্তার পেছনে আছে ভয়ানক ভুল অনুমান। কারণ রাশিয়া ইউক্রেন মডেল ভারতের জন্য শুধুই ফাঁদ। বিশ্বজুড়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আছে, তাদের নিজস্ব অস্ত্র শিল্প আছে, জ্বালানি রপ্তানি আছে, আর তার চেয়েও বড় কথা, তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ছিল দশকের পর দশক ধরে। ভারতের কি সেই সামর্থ্য আছে? অস্ত্র কোথা থেকে পাবে? আমেরিকা ইউরোপ তো বন্ধু নয়, রাশিয়াও চীনের দিকে ঝুঁকে আছে। তেলের উৎস নেই, ডলার নেই, অস্ত্র নির্মাণ প্রযুক্তি নেই। এমন এক অর্থনৈতিক বাস্তবতায় দীর্ঘমেয়াদী যুদ্ধ টেনে নেওয়া ভারতের পক্ষে সম্ভব? বাংলাদেশে কোনো মাটির পুতুল নেই। রংপুর কোনো ফাঁকা এলাকা নয়, বরং উত্তরবঙ্গে রয়েছে সেনাবাহিনীর শক্ত ঘাঁটি, রয়েছে বিজিবি, পুলিশ এবং সর্বোপরি রয়েছে এক গণমানুষের আত্মমর্যাদাবোধে উজ্জ্বল প্রতিরোধ চেতনা। বাংলাদেশ কোনো ক্লান্ত বা দুর্বল রাষ্ট্র নয়। এটি এমন এক জাতি যার জন্ম হয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে রক্তাক্ত প্রতিরোধ থেকে। তাই যে কোনো সামরিক হুমকির সামনে এই জাতি মাথা নিচু করে না, বরং ইতিহাস বলে তারা মাথা উঁচু করে দাঁড়ায়, মাটি কামড়ে ধরে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, উত্তরাঞ্চলের প্রতিটি জেলা এখন আধুনিক ট্রেনিং, অস্ত্র ও সমন্বয় ব্যবস্থার অংশ। বিজিবি ও সেনাবাহিনীর এই অঞ্চলে রয়েছে জেনারেল স্টাফ অফিস, বিশেষ গোয়েন্দা ইউনিট এবং নতুন করে গড়ে ওঠা মোবাইল ব্যাটেল কমান্ড সেল। ভারত যদি ভাবে সহজে রংপুরকে কাটবে, তবে সেটি হবে তাদের কল্পনার সর্বনাশা ভুল। বাংলাদেশের পক্ষে আছে কেবল জনতা নয়, আছে বহু স্তরের কূটনৈতিক জোট ও সহযোগী দেশ, বিশেষ করে চীন ও তুরস্ক। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, মালয়েশিয়ার সঙ্গে রয়েছে প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের সমঝোতা। তাই এই অঞ্চলে যে কোনো সামরিক আগ্রাসন মানেই শুধু প্রতিরোধ নয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও অর্থনৈতিক বিরূপতা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার বিনিয়োগ গন্তব্য হল বাংলাদেশ। পদ্মা রেল সেতু, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, প্রকল্পের পর প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। এই বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করাই এখন চীনের কৌশলগত অগ্রাধিকার। একটি সামরিক আগ্রাসন সেই বিনিয়োগে সরাসরি হুমকি তৈরি করবে। চীন কি চুপ করে বসে থাকবে? সম্ভব নয়। চীন এরই মধ্যে বঙ্গোপসাগরে তার নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে এবং বাংলাদেশে তাদের রাষ্ট্রদূতের ভাষায়, এনি থ্রেট টু বাংলাদেশ সভারেনিটি ইজ এ থ্রেট টু রিজিওনাল পিস। আমেরিকার দিক থেকেও বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ একটি কি স্ট্র্যাটেজিক নোড। মানবাধিকার, শ্রমনীতি, ধর্মীয় সহনশীলতা, এসব ইস্যুতে আমেরিকা বাংলাদেশকে চাপ দিলেও ভারতের আগ্রাসনের বিপক্ষে তারা অবস্থান নিতে বাধ্য হবে, কারণ এটি হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সরাসরি নজির। আরও গুরুত্বপূর্ণ,
ভারত যদি এই রকম আগ্রাসী পথে হাঁটে, তাহলে জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, এমনকি ইউএই ও সৌদি আরবের মতো শক্তিধর অর্থনৈতিক অংশীদাররাও ভারতের বিপক্ষে অবস্থান নিতে পারে, কারণ সবারই বাংলাদেশে বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের 17 কোটির মধ্যে প্রায় 6 কোটির বেশি মানুষ তরুণ। এই তরুণরা শুধু সংখ্যায় বড় নয়, তারা প্রযুক্তি সচেতন, দেশপ্রেমে উদ্দীপ্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত এক বলয়। এই বলয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে গতিশীল সাইবার ও গ্রাউন্ড প্রতিরোধ শক্তি। এই তরুণ প্রজন্ম যুদ্ধ চায় না, কিন্তু সম্মান রক্ষায় তারা আপোষও করে না। ঠিক যেমন করে 1971 সালে রাজপথে নেমেছিল ছাত্ররা, তেমনি আজকের এই প্রজন্ম নিজেদের হাতে স্মার্টফোন আর মগজে গ্লোবাল নেটওয়ার্ক নিয়ে রুখে দাঁড়াবে। এরা শুধু লড়বে না, লড়াইয়ের ন্যারেটিভ গড়ে তুলবে। তারা আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গল্প পৌঁছে দেবে, একটানা ক্যাম্পেইন চালাবে বিশ্ব বিবেক জাগাতে। তাদের প্রতিরোধ হবে কেবল গুলির নয়, হবে কৌশলের, হবে প্রযুক্তির, হবে মনস্তত্ত্বের যুদ্ধ। পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে পদ্মার পাড় কিংবা ঢাকার কনক্রিটের শহর, এই তরুণেরা প্রতিটি এলাকায় গড়ে তুলতে পারে সামরিক সহযোগী বাহিনী। তাদের মধ্যে অনেকে আগে থেকেই এনসিসি, স্কাউট কিংবা সিভিল ডিফেন্স প্রশিক্ষণে দক্ষ। এ যুদ্ধ তাই কেবল সেনাবাহিনীর হবে না, এ হবে এক জাতিগত প্রতিরোধের যজ্ঞ, যেখানে প্রতিটি তরুণ হয়ে উঠবে এক একটি জ্বলন্ত দুর্গ। জুলাইয়ের আকাশে বজ্র নেই, তবুও এক ধরনের অদৃশ্য যুদ্ধের গন্ধ ভেসে বেড়ায়। সীমান্তে সেনা মোতায়েন বেড়েছে। ভারতীয় মিডিয়ায় আলোচনায় বারবার উচ্চারিত হয় সার্জিক্যাল স্ট্রাইক, জয় বাংলা করিডোর, ইস্ট বেঙ্গল ফ্রন্ট। ঢাকার কূটনৈতিক পাড়ায় কানাঘুষা। দুইটি রাষ্ট্র কি মুখোমুখি হবে, নাকি এটি শুধু ভারতের জাতীয়তাবাদী রাজনীতির এক বিভ্রান্তিমূলক প্রচার? গভীর রাতে ঢাকার এক অফিসে লাল রঙের একটি ডকুমেন্ট লেখা, ডেল্টা ওয়ার ডক্ট্রিন। যদি কেউ পূর্ব থেকে আসে, আমরা প্রতিরোধ করব পশ্চিমেও। দিল্লির উত্তর ব্লকের নিচে তখন আরেকটি সভা চলছে। পর্দায় ফুটে উঠছে বাংলাদেশের উত্তরাঞ্চলের উপগ্রহ চিত্র। কেউ একজন বলছে, রংপুরকে নিতে পারলে ইতিহাস লিখব নতুন করে। কিন্তু ইতিহাস কে লিখবে আর কে মুছে দেবে তা ঠিক করবে মাঠের লড়াই নয়, ঠিক করবে এক জনগণের অদম্য চেতনা। এ যুদ্ধ শুরু করা যাবে, কিন্তু শেষ কে করবে তা কেউ জানে না। অতএব প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি শুধু মানচিত্রের একটি দেশ, নাকি এক আগুন হয়ে উঠতে পারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে? উত্তর এখনো অজানা, তবে আকাশে ইতিমধ্যে জমে উঠেছে বজ্রের মেঘ।